আজ আপনাদের জন্য একটা নয়, থাকছে দুটো সত্যি ঘটনা। আজকের প্রথম যে ঘটনাটা আপনারা শুনবেন সেই ঘটনাটা কিন্তু প্রভাদি ওনার মেয়ের সাহায্য নিয়ে ভয়েস মেল করে পাঠিয়েছেন। তো আজকের প্রথম ঘটনাটা আপনার প্রভাদির থেকে শুনবেন ওনার নিজের কণ্ঠে। এবং দুটো যে ঘটনা আজকে বলা হবে সেই দুটো ঘটনাই কিন্তু ভীষণ স্বতন্ত্র এবং খুব ভালো ঘটনা, সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন। এবং আজকের যে দ্বিতীয় ঘটনাটা, সেই ঘটনাটা আমি আপনাদেরকে বলবো, সেটা হাওড়া থেকে সঞ্জয় পাত্র লিখে পাঠিয়েছে। তো সেই ঘটনাটা হচ্ছে একটা এমন ঘটনা যেটা যে কোনোদিনও কোনো মানুষের জীবনে ঘটতে পারে, সেটা কিন্তু সঞ্জয় স্বপ্নেও কোনোদিনও কল্পনা করতে পারেনি। তো আমি সকলকে বলবো, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনা দুটোই প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারে আপনারা এই ঘটনা দুটো ভীষণ এনজয় করবেন এবং এই ঘটনা থেকে হয়তো অনেক কিছু আপনারা শিখতেও পারবেন। প্রথমে যে ঘটনাটা আজকে প্রভাদি বলবেন সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে একটা নিষ্পাপ শিশু মনের যে বাসনা থাকে, যে ছোট ছোট মজা থাকে, যে ছোট আনন্দ থাকে, সেগুলো হয়তো ভগবান সত্যি উপর থেকে দেখেন এবং সত্যিই হয়তো সেই ছোট্ট নিষ্পাপ প্রাণকে অনেক অনেক হয়তো দুহাত ভরে আশীর্বাদ করেন। এবং পরের ঘটনাটাও কিন্তু সেরকমই একটা ভয়ের ঘটনা। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনারা আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আজকে চলে যাব সরাসরি আজকের প্রথম ঘটনায়। তো প্রভাদি তার নিজের জীবনের ছোটোবেলাকার একটা খুব দারুণ একটা ঘটনা শেয়ার করেছেন। দেখুন, বাচ্চারা তো এমনিতেই খুব নিষ্পাপ হয়, তাদের মনে কোনো প্যাঁচ থাকে না, তারা স্বার্থকী, নিজেদের অন্যান্য যে স্বার্থান্বিত মানুষের মধ্যে যে জিনিসগুলো থাকে সেগুলো তো শিশুদের মধ্যে থাকে না। তাদের মনটা সত্যি তারা খুবই নিষ্পাপ হয়। কিন্তু তখনকার দিনে উনি ওনার ছোটোবেলাকার একটা ঘটনা শেয়ার করেছেন। সেই সময়ে তো এত মোবাইল বলুন, সোশ্যাল মিডিয়া এগুলো কিছুই ছিল না। তখনকার বাচ্চাদের জীবন বা তখনকার বাচ্চাদের যে আনন্দ সেটা আবার অন্যরকম একটু ছিল। এখন একরকম, তখন আবার একটু অন্যরকম ভালো লাগা, ভালোবাসার জায়গাগুলো আরেকটু অন্যরকম ছিল। তো সেই সময়কার একটা ঘটনা উনি শেয়ার করেছে এবং আমি যখন ঘটনাটা শুনলাম আমি নিজেও কিন্তু পুরো অবাক হয়ে গেছিলাম যে এরকম ঘটনাও ঘটতে পারে। আমি এটুকু বলতে পারি, ঘটনাটা শোনার পরে আপনারাও কিন্তু ভীষণ সারপ্রাইজড হয়ে যাবেন যে এরকম ঘটনাও কী করে ঘটতে পারে। তো সরাসরি চলে যাব প্রভাদির কাছে, ওনার নিজের কণ্ঠে আপনারা ওনার জীবনের ঘটনাটা শুনুন। চলুন এই প্রথম ঘটনাটা আজকে প্রভাদির কাছ থেকে শুনে আসি। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা কাহিনী শোনাবো যেটা আমার জীবনের সাথে জড়িত। খুব ছোটবেলায় ঘটনাটা ঘটেছিল, তা আজ থেকে 48-49 বছর আগের কথা। তখন এই মফস্বল শহর যেমন শান্তিপুর, শান্তিপুরে আমার মামা বাড়ি ছিল, আমাদের নিজেদের বাড়ি ছিল কোন্নগর, হুগলি জেলার কোন্নগরে। আর শান্তিপুরে মামা বাড়িতে আমরা প্রতি বছর যেতাম ছোটবেলায়। কিরকম ভাবে যেতাম, যেমন আমাদের যখন ফাইনাল পরীক্ষা হতো, বাৎসরিক পরীক্ষার আগ দিয়ে সুন্দর একটা ইয়ে ছিল, একটা পুজোর মধ্যে যে ভাইফোঁটা হতো, মা তখন নিয়ে যেত সেখানে। তখন আমরা 3 বোন মিলে, মা 4 জনে মিলে যেতাম। বাবা যেত না, কেননা বাবা অফিস থাকতো। আমরা যেতাম, খুব আনন্দ হতো। মামা বাড়ির নামে ভীষণ আনন্দ হতো। সামনে পরীক্ষা, অত কিছু মনে থাকতো না যে সামনে আমাদের অ্যানুয়াল পরীক্ষা হবে, আরে মামা বাড়ি তো যাই, তারপর দেখা যাবে। অনেক সময় কি করতাম, ওই মা কালীর পুজো
আগ দিয়ে গিয়ে একেবারে সেবার হয়তো পরীক্ষা দেরিতে আছে একটু, হ্যাঁ, একদম রাস দেখে পুরো 15-20 দিন থেকে চলে আসতাম। তা সেবারই ওরকম একটা উম, সময় ছিল যেই বছরে আমাদের ফাইনাল অ্যানুয়াল পরীক্ষাটা দেরিতে পড়েছিল। আমরা গেলাম সুন্দর শান্তিপুর। এবার শান্তিপুরে আমার দাদু দীক্ষা দিতেন। দাদুদের অনেক শিষ্য ছিল, তাদের মধ্যে এক শিষ্য, হ্যাঁ, নদিয়া জেলার ওই শান্তিপুরেরই একটা গ্রাম ছিল, সেটা বাঘ আচরা বলে নাম। সেই গ্রামে তাদের ছিল মাটির সুন্দর দালান দেওয়া বাড়ি, মাটির দালান, বুঝুন কিরকম, একতলা বাড়ি, কিন্তু প্রচন্ড পরিপাটি করে সাজানো, অদ্ভুত সুন্দর। তার গায়ে আলপনা দেওয়া, সেই বাড়ির বাইরের দেয়ালে আলপনা দেওয়া, ভেতরের দেয়ালে পর্যন্ত আলপনা দেওয়া। তা সেদিন আমরা দিদিমা, আমি, মা, আমার আর 2 বোন, হ্যাঁ, সব গেছি সেই বাড়িতে। তারা খুব সেবা যত্ন করলো, যেহেতু যেহেতু গুরুমা, আমার দিদিমা তো গুরুমা হয়, খুব সেবা যত্ন করলো। আর আমাদেরও যথেষ্ট আদর যত্ন করলো, খুব ভালো লাগলো। কিন্তু সেদিন কি হলো, আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। তখনকার দিনে রাস্তায় হয়তো অনেকটা দূরে দূরে একটা করে স্ট্রিট লাইট থাকতো, এমনি ইলেকট্রিক বাতি রাস্তায় ছিল ঠিকই, কিন্তু আমাদের শান্তিপুরের বাড়ি বা কোনো বাড়িতে খুব একটা কারোর, আমার মামা বাড়িতে তো ছিলই না বিদ্যুতের আলো, তখনও আসেইনি। তা যাই হোক, আমরা তখন বললাম যে সন্ধে হয়ে আসছে, আমার দিদিমা বললো এবার চলো বাড়ি যাই। তখন শিষ্য বাড়ির লোকেজনরা আমাদের একটা রিক্সায় তুলে দিল, বেশ ভালো কথা। তখনকার দিনে কি ছিল বলুন তো, বড়রা সুন্দর সিটে বসবে রিক্সার, আর পায়ের কাছে কোলের ওপর কচিকাচারা বসবে, এরকম ভাবেই আসতো। তা যাই হোক, আমরা 5 জন ছিলাম। দিদিমার আর মা সিটে বসলো, মায়ের কোলে ছোট বোনটা, আমি আর আমার পরের বোনটা পায়ের কাছে বসে এইভাবে এলাম। ঘন অন্ধকার নেমে গেল। যাই হোক, বাড়ি এলাম। দিদিমা দাদুর বাড়ি তো বিশাল, সেই বিশাল বাড়িতে, আর গরু ছিল তখন, ওনাদের গরুর মানে গোয়াল ছিল, সেই গোয়ালে 4টে বড় গরু আর 2টো ছোট ছোট বাছুর ছিল। তা যাই হোক, তাদের বিচুলি দিয়েই রাখা হতো সর্বক্ষণ, আর জল থাকতো, তারা আর খেত। এবার সুন্দর সবাই যে যার ঘরে এসে পা হাত ধুয়ে ঘরে ঢুকে আমার দিদিমা সন্ধ্যের বাতি জ্বালালো, লম্প হ্যারিকেন সব জ্বালিয়ে দিল, প্রদীপ জ্বালিয়ে দিল। হ্যাঁ, বিশাল বাড়ি সে, তখনকার দিনের তো, এক কোণে একটু আলো জ্বালিয়ে রাখলে পুরো বাকি 3 কোণটা যেন অন্ধকার মনে হয়। তা যাই হোক, এবার আমাদের সন্ধে হয়ে গেছে। এবার যার যার মতন সে সন্ধে দিয়ে হাত পা ধুয়ে পড়তে বসেছে। পড়াশুনো তো তারা করবে, মানে মামা, ছোট মামা পড়তে বসতো, মেজো মামা পড়তে বসতো। আমার পড়া টড়া ছিল না, আমরা বসতাম না, কারণ আমরা কি পড়বো, বাড়ি এসে তো পরীক্ষা দেবো, বাড়িতে এমনি যা পড়া আছে আছে, পড়াশুনো আর করার জন্য বই নিয়ে যেতাম না। যাই হোক, এবার বসে আছি সন্ধে 7টা, 7:30, 8টার সময়, তখন মনে হচ্ছে কত রাত। দিদিমা খেতে দিয়েছে, খাওয়া দাওয়াটা আর ভালো লাগলো না, কেননা সারাদিন ভালো মন্দ খেয়েছি। আর ওদের বাড়িতে হুম ওই দিদিমার দাদুর শিষ্য বাড়িতে খুব সুন্দর একটা মাটির ভাঁড়েতে করে একটা দই দিয়েছিল, সেই দইটা আমার না খুব খেতে ইচ্ছা হলো। এখন কি করব, আমি আর সেই একটা রুটি, রাতে দিদিমার কাছ থেকে একটা রুটি আর দুধ খেলাম, খেয়ে নিয়ে তক্ষুনি ঘুমোতে যাইনি। হ্যাঁ, মামারা যে যার পড়াশুনো ছেড়ে যার যার ঘরে ঢুকে গেছে খেয়ে দিয়ে। এবার আমি, মা, বোন আর দিদিমা একটা ঘরে শুতাম। আমি ভাবলাম থাক, অনেকগুলো ঘর তো, আমি একটা অন্য ঘরে, লম্প জ্বলছে, আমি সেখানে গিয়ে না সেই সারাদিনের, আমার এটা স্বভাব ছিল, সারাদিনে কোথায় কি গেলাম, কি ঘুরলাম বা খেলাম, এটা রাতের বেলা একটু ভাবতে ভালো লাগতো। তা সেই রকমই কোণে বসে, হ্যাঁ, ভাবছি, একটা লম্প টিপ টিপ করে জ্বলছে, ভাবছিস ওই সময় যদি ওই ভোগটা পেতাম। ওটা আসলে ছিল প্রসাদ, গোপাল শ্রী রাধা গোবিন্দজির প্রসাদের মধ্য থেকেই একটা ভাঁড় তুলে দিয়েছিল। হ্যাঁ,
ওদের শিষ্য বাড়ির লোকেরা আমাদের সবাইকেই দিয়েছিল, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল সেই প্রসাদটা। আমি এইসব ভাবছি, ভাবতে 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 একটা সময় মনে হলো যেন একটা সুন্দর ছায়া মতো এলো, তার সাথে সুন্দর একটা ধূপ ধুনোর গন্ধ, পরিবেশ তৈরি হলো। ছোট্ট মানুষ আমি, ছোট্ট মনে আমার তো খুব আনন্দ লাগছে ভেতরে ভেতরে। হ্যাঁ, যে বোধহয় কোথাও পুজো হচ্ছে তার বোধহয় গন্ধ, বা আমার দিদিমাও বোধহয় ধূপ দিয়েছে তার গন্ধটা এটা। কিন্তু কিছুক্ষণ পরে তন্দ্রা উম, সেই ভুলটা যখন ভাঙলো, তন্দ্রাটা যখন কাটলো, তখন মনে হলো আমার সামনে এটা কি, এক ভাঁড়। ভাঁড়টা আবার কলা পাতার ছোট্ট টুকরো করে চাপা দেওয়া, ঢাকনা দেওয়া, তার উপর আবার রয়েছে একটু কমলা লেবু, হাফ কমলা লেবু, কিছু চালের দানা, আতপ চালের দানা, কলার টুকরো, একটু আপেলের টুকরো। কি ব্যাপার, এক টাটকা তাজা, মনে হচ্ছে এই মাত্র পুজো করে দিয়ে গেল। তার উপর আবার গাঁদা ফুলের পাপড়িও রয়েছে। আর ওটা তুলে হাতে নিয়ে দেখি কি নিচে একবার সেই প্রসাদী দইটা। ওটাকে দই বলে না ক্ষীর বলে আমি এখনো পর্যন্ত সেটা ভুলতে পারি না। আমি কি করলাম, ওটাই প্রথমে প্রসাদ একটু খেলাম, তারপরে দইটা আরাম করে পুরো খেলাম। খেয়ে দিয়ে তারপরে আবার প্রসাদটা খেতে গেলাম। যে বাকি প্রসাদটুকু খেলাম খুব তৃপ্তি করে। এদিকে আমাকে খোঁজাখুঁজি চলছে, এই টুকু সুবি আয় সুবি আয়। আমার ডাক নাম ছিল টুকুন, ডাকতো টুকু, এ টুকু সুবি আয় সুবি আয়। আমার তখনও আমি বুঝতে পারছি না, আমি আরামসে খেয়ে যাচ্ছি। আবার ওই চাল কলার মধ্যে আবার ছোলাও ছিল, কাঁচা ছোলা ভিজিয়ে ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়েছিল। যখন লাস্ট দানাটা খাচ্ছি তখন দিদিমা, আমার মা এসে দেখে ফেলেছে। বলছে, কি তুই এখানে কি করছিস, এগুলো কি খাচ্ছিস? ওমা দেখো, আমার মা তার মাকে বলছে, আমার দিদিমাকে বলছে, ওমা দেখো টুকু কি খাচ্ছে। বলে, কই কি খাচ্ছে দেখি তো। লম্পটা এগিয়ে এনে দেখে কি ভাতটা সব পুরোটা খেয়ে ফেলা হয়েছে, আর ওই কলা পাতার চৌকো খণ্ডটা রয়েছে, আর তার উপর একটু আধটু চাল, এরকম সব লেগে রয়েছে। বলছে, কি হয়েছে বলতো? তখন আমি সমস্ত কিছু বললাম, যে আমি এখানে বসেছিলাম, সারাদিনের কথা ভাবছিলাম, হঠাৎ এরকম একটা দৃশ্য হলো, যেই দৃশ্যে আমি দেখলাম যে কেউ একজন ছায়া মতো পড়লো, হ্যাঁ, ঘরের মধ্যে। হ্যাঁ, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হলো, খুব সুন্দর ধূপ ধুনোর গন্ধ, গন্ধে ভরে গেল। তারপরে অনেকক্ষণ এরকম অবস্থায় থেকে যখন তন্দ্রা কাটলো, যখন আমার ভেতরে বুঝবার শক্তি এলো, আমি প্রথমে তো বুঝতেই পারিনি সামনে এগুলো রয়েছে। তারপর যখন বুঝতে পারলাম, দেখি সামনে সুন্দর করে সেই আমার প্রিয় দই আর এই প্রসাদটা কে যেন রেখে গেছে। তখন মা আর দিদিমা, দিদিমারা তো ঠাকুর নিয়েই থাকেন, তো তারা বুঝেছে একটা শিশু মন, মন থেকে চেয়েছে। হ্যাঁ, হয়তো ঈশ্বর সেটা শুনেছে, তাই জন্য তার শিশু মনকে, হ্যাঁ, সুন্দরভাবে, আরো সুন্দরভাবে বোঝানোর জন্য তাকে এই প্রসাদটা দিয়েছে। হ্যাঁ, তাকে ভালোবেসে দিয়েছে, তার ওপর কৃপা করে তাকে দিয়েছে। শিশু মন তো সবসময় ঈশ্বরের সমকক্ষ মনের তুলনা করলেও দেখা যায় যে, হ্যাঁ, শিশু মন অন্তরে সবসময় ভগবানের বাস। হ্যাঁ, সে অত্যন্ত কাছের একজন প্রিয় পাত্র হয়ে থাকে, শিশুদের কাছে সব সময় ঈশ্বর থাকেন। হয়তো সেই কারণেই ও এইভাবে প্রসাদটা দেখলো এবং খেলো, তৃপ্তি করে খেলো। আমরা এইসব নিয়ে আর কি বলবো, এতে তো বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না, এর কোনো কিনারাও পাই না। তারপরে আমার দাদু গেছে এক হরিনাম সংকীর্তনে, সে 3-4 দিন পরে আসবে। হুম, তারপর সেই রাত কেটে গেল, 3-4 দিনও কেটে গেল। দাদু এলো, দাদুকে বলা হলো ব্যাপারগুলো। দাদু ওই একই কথা বলল, শিশু মনে অন্তরে, শিশুর মনের অন্তরের মধ্যে থাকে ঈশ্বর, সেই ঈশ্বর শিশুর মনের কথা শুনেছে এবং তাকে ভালোবেসে আশীর্বাদ করে প্রসাদটুকু দিয়ে গেছে। হ্যাঁ,
এই ছিল আমার ছোটবেলার একটা সুন্দর কাহিনী, যা আজও মনে পড়লে হ্যাঁ কি সুন্দর লাগে, মনটা ভরে যায়। আজকে এত বয়স হয়ে গেল, 60 ছুঁই ছুঁই, এখনো সেই ঘটনাটা ভুলতে পারিনি। ভীষণ আনন্দ হয়। আজ সেই দাদুও নেই, দিদিমাও নেই, আমার মাও নেই, সবাই স্বর্গে চলে গেছে। হুম, আমি এখনো মনে মনে সময় পেলেই সেই দিনের কথাটা ভাবি। এই ছিল আমার ঘটনা। নমস্কার। এই ঘটনাটা আমার তো ভীষণ ভালো লেগেছে, আর আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের ঘটনাটা কেমন লাগলো। এবারে আমি চলে যাব সরাসরি আজকের দ্বিতীয় ঘটনায়, যে ঘটনাটা সঞ্জয় পাত্র হাওড়া থেকে ইমেল করে পাঠিয়েছে। ও ঘটনাটা লিখেছে এবং তারপর রিকোয়েস্ট করেছে যেন আমি নিজের মতো করে গুছিয়ে আপনাদের সকলের সামনে ঘটনাটা বলি। তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি। প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও কিন্তু তাহলে আপনাদেরকে ঘটনাটা বোঝাতে ততটাই সুবিধা হবে। সঞ্জয় এই 1.5 বছর হলো একটা কোম্পানিতে চাকরিতে ঢুকেছে। তো ও যেটা জানিয়েছে ইমেলে, যে ছোট থেকেই ও একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম, এবং যখন থেকে ও কলেজে পড়া স্টার্ট করে সেই সময় থেকে, কিন্তু আগেও টুকটাক টিউশনি করতো, কিন্তু কলেজে পড়ার সময় থেকে ও রেগুলার বেসিসে প্রচুর টিউশন করতো। কারণ মানে ওদের ফ্যামিলিতে একটা, প্রথম কথা হচ্ছে ও যেটা লিখেছে যে ওর বাবার আর্থিক সংস্থান খুব একটা ভালো নয়। তারপরে ও যখন কলেজে ওঠে সেই সময় থেকে কিছু একটা অন্য কারণের জন্য ওদের পারিবারিক যে আর্থিক যে পরিস্থিতি সেটা আরেকটু খারাপ হয়ে যায়। তো তখন ও ঠিক করে যে ও মানে বুঝতেও পারে ও যে ওকে যদি পড়াশুনো কন্টিনিউ করতে হয় তাহলে ওকে নিজে রোজগারপাতি কিছু করতে হবে। এবার যেহেতু ওকে কলেজের ক্লাসগুলো মেনটেন করতে হতো, তো ফলে কলেজ কামাই দিয়ে ফুল টাইম জব করা ওর পক্ষে সম্ভব নয়। তো সেই জন্য কলেজে যাওয়ার আগে এবং কলেজ থেকে ফিরে ও প্রচুর প্রচুর টিউশন করতো। ঘুরে ঘুরে সাইকেল নিয়ে নিয়ে হাওড়ার মধ্যেই বিভিন্ন জায়গায় ও বাচ্চাদের বাড়িতে, বাচ্চা মোটামুটি একটু উঁচু ক্লাস সবার বাড়িতেও পড়াতো। তো এরকমই একটা বাড়িতে ও ক্লাস 6-এর একটা বাচ্চা মেয়েকে পড়াতে যেত। এবার সেই মেয়েটাকেও অল সাবজেক্ট পড়াতো, এবং যেহেতু মেয়েটার বাড়ি থেকেই বলেছিল যে শুধুমাত্র ওদের বাড়িতে এসে শুধুমাত্র ওই মেয়েটিকেই পড়াতে হবে, মানে ওর সাথে অন্য কোনো ছেলে মেয়েকে রাখা যাবে না, তো সেই জন্য ওকে একটু বেশি স্যালারি দিত এবং সবকটা সাবজেক্ট ওই নিজেই পড়াতো। যেহেতু ও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিল, তো সায়েন্স গ্রুপ তো পড়াতেই পারতো, আর বাকি ক্লাস 6 যেহেতু, বাকি সাবজেক্টগুলো ভালোভাবেই পড়িয়ে দিত। এবং ও যেভাবে পড়াতো, বেশ অনেকটা সময় নিয়ে পড়াতো, আর ওকে টাকাটাও বেশি দিত, তো ওর বাড়ির লোকও খুব পছন্দ করতো এই সঞ্জয়কে, যে ঠিক আছে ওর কাছেই যতদিন পারবে সঞ্জয়ই ওকে পড়াবে। এবার ও এই টিউশনটা একটা বন্ধু মারফত পায়, কারণ সেই বন্ধুটা বলেছিল যে আমি সব সাবজেক্ট পড়াতে পারবো না, তো যেহেতু ও পড়াতে পারতো তো সেই মারফত ও এই টিউশনটা পায়। এবং কিছুদিন ও যখন করে তখন বুঝতে পারে যে মানে ফ্যামিলিটা ভালোই, মানে ভালো বলতে অনেক সময় হয় যে টিচারকে পয়সা দিতে চায় না, একরকম টাকা বলে, মাইনে দেওয়ার সময় অন্যরকম দেয়, এরকম কোনো সমস্যা কিন্তু বাড়িটায় ছিল না। এবার কিন্তু বারবার করে বলেছিল যে তোমার যদি কখনো মনে হয় যে না তোমার লস হচ্ছে বা তুমি পড়াতে পারছো না, তুমি কিন্তু ফট করে ছেড়ে দেবে না, আমাদেরকে বলবে, যদি আমাদের পক্ষে সম্ভব হয় আমরা আরও কিছু তোমার স্যালারি মাইনে বাড়িয়ে দেবো, কিন্তু তুমিই পড়াবে। কারণ মানে ওরা না মানে ওদের মেয়েকে বাইরে টিচারের কাছে পড়তে পাঠাবে না, এরকম একটা ওদের ব্যাপার ছিল। এবার ও ঠিকঠাকই টাকা পেত এবং বাড়ির লোকের ব্যবহারও ভালো ছিল, আর সবথেকে বড় কথা যে মেয়েটাকে পড়াতো সেই মেয়েটাও পড়াশোনায় ভালোই ছিল, মানে খুব বেশি খাটাখাটনি বা খুব বেশি বকাঝকা মেয়েটাকে করতে হতো না। এবার এইভাবে ওর টিউশন চলছে, সব কিছুই খুব ভালো। এবার কিছুদিন মানে কিছু মাস যাওয়ার পরে স্টুডেন্টের সাথে যে বিভিন্ন কনভারসেশন হয়, তো সেখানে ওই বাচ্চা মেয়েটা বলছে সঞ্জয়কে যে ওদের স্কুল থেকে কোথাও একটা নিয়ে যাচ্ছে ঘোরার জন্য, মানে দিনে যাবে আবার বিকেলে সন্ধ্যের মধ্যে ফেরত চলে আসবে। তো সঞ্জয় বলেছে ভালো, তো সেখানে তুমি যেতে পারো। তো বলছে না আমার বাড়ি থেকে ছাড়বে না। তো এবার অনেক বাড়ি থেকেই এরকম হয় যে ছোট ছেলে মেয়েদেরকে ওইভাবে স্কুল থেকে কোনো ট্রিপে যেতে দেয় না, সেটা তো খুব অস্বাভাবিক বিষয় নয়। তো
তো ও আর কিছু বলেনি, যে ঠিক আছে বাড়ি থেকে যখন ছাড়বে না বলছে ঠিক আছে, আমার আর কি বলার আছে। তো ও কিছু বলেনি। এবার ঘটনাটা যেটা ঘটলো, মানে ও একটা জায়গাটা পরীক্ষা দেবে, একটা বৃত্তি পরীক্ষা টাইপের কিছু একটা ছিল। তো সেখানেও পরীক্ষা দেবে এবং সেই পরীক্ষা দেওয়ার জন্য ওকে মানে ওই পরীক্ষার আর কি প্রিপারেশানের জন্য ওকে বলেছে ওর বাড়ি থেকে যে সঞ্জয়কে আর কি বলে যে এইগুলো পড়াতে হবে, এবং তার জন্য ওকে এক্সট্রা পেমেন্টও করে। তো ও বলেছে ঠিক আছে আমি পড়িয়ে দেবো। এবার মেয়েটা টুকটাক পড়াশুনো করে, পড়া সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু একটা জিনিস বুঝতে পারে যে মেয়েটাকে না ওর বাড়ির লোক মানে একদমই মানে কারোর সাথে কথা বলতে দেওয়া বা পাড়াতে কোনো বন্ধুবান্ধব বা স্কুলে সে অর্থে বন্ধুবান্ধব ওর কিছুই নেই, কোনো বন্ধুবান্ধব নেই, কিচ্ছু নেই। মানে ও যদি একদিন স্কুল যেতে না পারে, ওকে হয়তো সঞ্জয় বললো যে তুমি তাহলে ক্লাসের কোনো বন্ধুর থেকে জেনে নেবে যে এটা কীভাবে কী করিয়েছে। তো ও পরিষ্কার বলে দিত আমার স্কুলে কোনো বন্ধু নেই। এবার একটা বাচ্চা মেয়ে ক্লাস 6-এ পড়ে, গার্লস স্কুলে পড়ে, তার কোনো বন্ধু নেই, এটা একটু অস্বাভাবিক লাগে। তো তারপরে কোনোদিনই আর সঞ্জয় যেটা লিখেছে কোনোদিন এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামাতো না, যে ঠিক আছে আমার পড়ানোর কাজ আমি পড়াই, মাইনে পাই, চলে আসি, আমার এত বিষয়ের মধ্যে ঢোকার কোনো প্রয়োজন নেই। তো এগুলো বিষয় নিয়ে কোনোদিনই ভাবতো না। এবার যাই হোক, ও এটুকু জানতো যে মেয়েটাকে মানে ও কার সাথে মিশবে, কার সাথে কথা বলবে, কতটুকু কথা বলবে, সব কিছুই মেয়েটার বাড়ির থেকে কিন্তু কন্ট্রোল করতো। এবারে কি হলো, একদিন মেয়েটার বাড়িতে একটা জন্মদিনের অনুষ্ঠান আছে, মানে ওই মেয়েটারই জন্মদিন। এবার স্বাভাবিকভাবেই জন্মদিনে আমরা কি দেখতে পাই যে সেদিন হয়তো পড়া থেকে একটু ছুটি নেবে, বা হয়তো বাড়ির লোকজন আত্মীয় স্বজনদেরকে নিমন্ত্রণ করবে, কি বন্ধুবান্ধব আসবে, বা যাই হোক বাড়িতে ঘরোয়া একটা সেলিব্রেশনও হতে পারে। এবার মেয়েটা দুদিন থেকে বলছে যে ওর অমুক দিন জন্মদিন। এবার সঞ্জয় ভাবছে যে মেয়েটার জন্মদিন, তাহলে কি এরা জন্মদিনের দিন কি মানে আদৌ কি আমি পড়াতে আসবো না, কারণ ওকে বেশি দিনই পড়াতে হতো যেহেতু সব সাবজেক্ট পড়ায়। এবার মেয়েটা তো কিছু বলছে না, মেয়েটা বলছে আমার বাড়ি থেকে কিছু বলেনি। তো সঞ্জয় কী করেছে, মেয়েটার যে মা ছিল, মা আর ঠাকুমাই বেশিরভাগ সময় বাড়িতে থাকতো, তো মাকে জিজ্ঞেস করেছে যে আচ্ছা ও তো বলছে ওর পরশুদিন জন্মদিন, তাহলে আমার তো পরশুদিন আসার কথা আছে, তাহলে আমি আসবো না তাই তো? তো মেয়েটার মা বলছে না না ওরকম কিছু নয়, আপনি আসবেন, যেরকম এসে পড়ার সেরকমই পড়াবেন। আর ও আর কিছু বলেনি, ভেবেছে যে ঠিক আছে পড়ার তো আবার সন্ধ্যেবেলা, সে তারপরে হয়তো ওরা নিজস্বভাবে কিছু পার্টি ফার্টি করবে। তো ও কী করেছে, ও জন্মদিনের দিন তো তো সেই জন্য মেয়েটার জন্য একটা চকলেট কিনে নিয়ে গেছে। এবার চকলেটটা নিয়ে গিয়ে যখন বাচ্চাটাকে দিয়েছে, ও স্বাভাবিকভাবে খুব খুশি হয়েছে, তো নিয়ে প্যাকটাকে খুলে খেতে গেছে। এবং সঙ্গে সঙ্গে মেয়েটার যে ঠাকুমা ছিল সে সঙ্গে সঙ্গে আসে এবং হাত থেকে ওটা কেড়ে নেয়, বলছে না 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 এসব খাওয়া যাবে না, এসব খাওয়া যাবে না, বলে সঞ্জয়কে ওটা ফেরত দিচ্ছে। সঞ্জয় বলছে যে ঠিক আছে ও এখন না হয় খাবে না, পরে খাবে, আমি এটা ওর জন্যই এনেছি, ও আমার ছাত্রী, আমি জন্মদিন একটা ওর জন্য চকলেট কিনেছি, থাক না, ও যদি এখন খেতে চায় খাক, বা যদি আপনাদের মনে হয় ও পরে খাবে তাহলে খাক, আমি কেন নিয়ে যাব। তো ওকে অনেকবারই বলে না না তুমি নিয়ে যাওয়া কোনো দরকার নেই, ও বাইরের খাবার খায় না, সব অনেক কথা বলে, তো ও আর নেয় না। কিন্তু ওর একটু বিরক্ত লাগে যে জন্মদিনের দিন একটা বাচ্চাকে একটা চকলেট দিয়েছে, একটা ভালো ব্র্যান্ডেড চকলেট, তো সেটা নিয়েও এত সমস্যা, আর খুব ছোট বাচ্চা তাও নয় যে খুব ছোট বলে খেতে দেয় না, ওর একটু বাজে লাগে, বাট ও আর অত মাথা ঘামায় না। এবং ও সেদিন আর মেয়েটার সাথে মানে আর এইসব বিষয় নিয়ে কোনো কথাও বলেনি, ও জাস্ট পড়িয়ে বেরিয়ে যায়। এবং ও আস্তে আস্তে ভাবে যে কীরকম মানে পড়াশুনোর প্রতি সিরিয়াস থাকা সেটা এক জিনিস, কিন্তু জন্মদিন একটা বিশেষ দিন, সেই দিনও আমি পড়াতে গেলাম তাও ঠিক আছে, কিন্তু মেয়েটার বাড়িতে কোনো রকম কোনো আনন্দ উৎসব কিছুই দেখলাম না, ওর একটু অড লাগে। আর মেয়েটারা কিন্তু মানে গরিব নয়, যথেষ্ট ঠিকঠাক পয়সাওয়ালাই বাড়ি, ওকে ভালো রকম পয়সাও দেয়। তো তারপরে ভাবলাম যে ঠিক আছে আমার আর এসব নিয়ে ভাবনা চিন্তা করার কি দরকার আছে, আমি আর ভাববো না। স্বাভাবিকভাবে ও আর এসব নিয়ে কিছু চিন্তা ভাবনা করে না এবং ও বাড়ি চলে আসে। এবার ও যে ওই বাড়িটাতে যে পড়াতে যেত সেই বাড়ির পাশে একটা বাড়ি ছিল, এবং সেই বাড়ির যে ভদ্রলোক সে আবার হচ্ছে ওদের মানে ও যেখানে আর কি মোবাইলে রিচার্জ বা সব কিছু করতো, মাঝে মধ্যে একটু গল্প করতে যেত, তারই পাশে হচ্ছে ওর বিশাল মুদিখানার দোকান রয়েছে। এবার ওখানটায় ও মাঝে মধ্যে যেত, ওর কিছু বন্ধুবান্ধব থাকতো, একটু গল্প আড্ডা করতো, চলে আসতো কখনো আর কি ফাঁকা টাইম পেলে। এবার একদিন কি হয়েছে, ও তো মানে ও যেহেতু ওই বাড়িটায় পড়াতে যেত, তো ওই লোকটা ওকে চেনে যে
এই আমার পাশের বাড়ির মেয়েটাকে পড়াতে আসে। আর ও মানে আর এই সঞ্জয় লোকটাকে চেনে যে এর ওইখানে দোকান রয়েছে যেখানে ও আড্ডা মারে। এবার একদিন কি হয়েছে, ওই লোকটা ওকে একদিন ডেকেছে, মানে যেখানে ও গল্প করতে যায় তার পাশে ওর মুদিখানার দোকান, তো ওকে একদিন ডেকেছে। এবার ও ভেবেছে যে কী জন্যই বা ডাকছে, কখনো কখনো ওর দোকান থেকে কিছু কিছু জিনিসপত্র কেনে। তো সঞ্জয় অত কিছু আর মনে করেনি, ও গেছে। তো লোকটাকে বলছে যে লোকটা আর কি সঞ্জয়কে জিজ্ঞেস করছে যে আচ্ছা তোমাকে ঠিকঠাক মতো মাইনে ঠাইনে দেয় তো, তুমি যে ওই বাড়িটায় পড়াতে যাও? তখন ও না একটুখানি ওর বিরক্ত লাগে, আবার কি কথা। তখন ও বলে হ্যাঁ নিশ্চয়ই মাইনে দেয় ঠিক মতো, নাহলে আমি পড়াতে যাই কেন, আমি তো টাকার জন্যই পড়াই, আমার নিশ্চয়ই টাকা দেয়, তাই আমি পড়াই। তো তখন ওকে বলছে যে তুমি একটু সাবধানে থেকো, ওই বাড়িটা কিন্তু মানে ওই ফ্যামিলিটা কিন্তু একদম ভালো ফ্যামিলি নয়, তুমি আসো ওখানে, মানে এর আগেও ওরা একটা টিচার রেখেছিল, একটা মেয়েকে আর কি রেখেছিল, কিন্তু সেই মেয়েটাও নাকি খুব বেশি দিন ও মেয়েটাকে পড়াতে পারেনি, তার আগে আবার আরেকটা টিচার আসতো। বলছে ওরা এরকম প্রচুর টিচার এসছে আর গেছে, যাদেরকে ওরা ভালো পয়সা দেয়, কিন্তু কোনো টিচারই বেশি দিন মেয়েটাকে পড়াতে পারে না। তো তখন একটু অড লাগে, মানে ব্যাপারটা ওঠানি মনে হয় যে এটা কেন বলছে। তখন ও বলছে না মেয়েটা তো খুব ভালো, মানে ও যে ছাত্রী যে যাকে আর কি ও পড়ায় সেই মেয়েটি পড়াশোনায় ভালো, এমন নয় যে খুব অবাধ্য বাচ্চা হয়, কথা শোনে না, ভীষণ কমপ্লেন করে, পড়াশোনার সময় ডিস্টার্ব করে। তো সেই সব বাচ্চাকে অনেকেই দেখবেন পড়াতে পারে না বা অতটা ধৈর্যে কুলোয় না যেই বাচ্চাটাকে ওই ভুলিয়ে ভালিয়ে পড়ানো। তখন ও বলছে না ওরকম তো নয়। আর ফ্যামিলির কথা বলছে বা যে তো ওর সাথে তো সেরকম একটা ইন্টারাকশন হয় না, তবে হ্যাঁ সেদিন ওই চকলেটটা খেতে দেয়নি সেটা ওর একটু খারাপ লেগেছিল, কিন্তু ও আর সেই বিষয়টা ওনাকে বলে না। ও বলছে দিদা আমি তো সেরকম কিছু বুঝিনি, আর আমি ঠিকঠাক সময়ে আমার টাকাটা পেয়ে যাই মাইনেটা, আর আমার ছাত্রীও যথেষ্ট ভালো পড়াশুনো করে, আমার অসুবিধা হয় না বলে ওখান থেকে বেরিয়ে এসেছে। এবার ও বাড়ি ফিরছে, তো বাড়ি ফিরতে ফিরতে ভাবছে যে লোকটা আমাকে কতটা বললো কেন। এবার দেখুন অনেক সময় কি হয়, পাশাপাশি প্রতিবেশী বাড়িতে অনেক সময় অনেক কিছু ব্যাপার নিয়ে ঝামেলা থাকে, অশান্তি থাকে, তো একটা প্রতিবেশী অন্য প্রতিবেশীর নামে দুটো বানিয়ে কথা বলে দেয়, এরকম ঘটনা ঘটে। এবার প্রথমে সঞ্জয় কিন্তু ওই লোকটা যে ওকে ডেকে কথাগুলো বলল সেটা কিন্তু এটাই ভেবেছে যে এরকমই কিছু একটা ব্যাপার হবে। যাই হোক, তো ও এগুলোকে মানে ইগনোরই করে এবং ওর মতো পড়ানো কন্টিনিউ করতে থাকে, এবং ওই বাড়িতে ওর পড়ানো প্রায় 7-8 মাস হয়ে যায়। এবার এই 7-8 মাস যখন ওর কমপ্লিট হয়ে যায় মেয়েটাকে পড়ানো, ও একটা জিনিস বুঝতে পারে যে এই ফ্যামিলিটা না মানে ঠিকঠাক, মানে ঠিকঠাক বলতে আর 5টা যেরকম সাধারণ ফ্যামিলি হয় সেরকম কিন্তু ঠিক নয়। মানে মেয়েটির যে বাবা, সে মেয়েটির বাবাকে খুব একটা বাড়িতে দেখা যায় না, এবং তাকেও যতবারই দেখেছে, যতটুকু সময় দেখেছে, প্রচণ্ড রাগ, প্রচণ্ড আর কি জোরে চিৎকার করে কথা বলছে, মানে কেউ তার সাথে সেভাবে কথাও বলে না। আর ওই মা ঠাকুমা যে বাচ্চাটার থাকে তারা না মানে খুব কম কথা বলে, মানে একে অপরের সাথেও খুব একটা কথা বলে না। বাড়িতে টিভি আছে কিন্তু কোনোদিনও পাশের ঘরে টিভি চলতে দেখা বা টিভিটা যে মানে আদৌ ইউজ হয় সেরকম কিছু কোনোদিনও দেখেনি। মানে বাড়িটা সবসময় একটু থমথমে মতো থাকে। আর ওই মেয়েটা যে ছাত্রী, সেও সবসময় একটু ভয়ে ভয়ে থাকে, খুব আস্তে আস্তে কথা বলে। মানে একটা বাচ্চা মেয়ে, সে ক্লাস 6-এ পড়ে, সে নিশ্চয়ই ঘরের মধ্যে সবসময় মানে ফিসফিস করে কথা বলবে না, সে একটা স্বাভাবিকভাবেই কথা বলবে। মানে পড়াশোনার সময়টাও ঠিক আছে, কিন্তু পড়াশুনো বাদে যদি ও একটা কথাও বলে সেটা কিন্তু ফিসফিস করে বলে যাতে কেউ শুনতে না পায়। এবার ঘটনা হচ্ছে যে এইটা ও এতগুলো মাস পড়ানোর পরে ও একটা বিষয় বুঝতে পারে যে বাড়িটার মধ্যে মানে বাড়ির লোকগুলোর মধ্যে কিছু একটা বিষয় নিয়ে হয়তো কোনো চাপা অশান্তি আছে বা কোনো মনোমালিন্য আছে, কিছু তো একটা আছে। আর ওই মেয়েটির বাবা মানে ও বিভিন্ন সময় পড়াতে যেত, কারণ যেহেতু ওর কলেজের ক্লাসের ব্যাপার থাকতো, তো আর এরা মানে মোটামুটি ফ্লেক্সিবল ছিল। কোনো দিন হয়তো বললো যে আমি একটু রবিবার দিন 8টার সময় কি ওকে পড়াতে আসতে পারি, আমার একটু কাজ আছে, তো ওরা বলতো ঠিক আছে। এইরকম করে ও মাঝে মধ্যেই ডেট অ্যাডজাস্ট করে পড়াতো। তো সেই জন্য ছুটির দিন বলুন বা এমনি উইকডেজে বলুন, ওই সব মিলিয়ে মিশিয়ে ওই মেয়েটার বাড়িতে গিয়ে ওকে পড়াতো। কিন্তু যখনই যেত বাড়ির মধ্যে কীরকম একটা থমথমে ভাব সবসময় থাকতো। আর মা ঠাকুমা কিছু একটা হয়তো কাজ করছে, পুরো কাঠের মতো কাজ করেই যাচ্ছে, কোথাও হয়তো বসে আছে চুপচাপ, দুজনে দুদিকে বসে আছে, এই রকম। মানে ঘরের মধ্যে ন্যাচারালি যেরকম একে অপরের সাথে কথা বলে বা একে অপরের সাথে যেরকম কমিউনিকেট করে সেরকম কিচ্ছু নেই। আর মেয়েটাও সবসময় খুব ভয় থাকতো, এবং একটা বাচ্চা মেয়েকে পড়ানোর সময়
পড়ার কথা তো সবসময়ই থাকে, কিন্তু তাছাড়া যদি একটা দুটো এক্সট্রা কথা সঞ্জয় হয়তো মেয়েটাকে জিজ্ঞেস করলো স্কুলের বিষয় বা অন্য কোনো বিষয়, কোনো একটা হয়তো ভূগোল পড়াচ্ছে, কোনো একটা জায়গার কথা হয়তো বলছে, তো সেক্ষেত্রে হয়তো সঞ্জয় বলেছে তুমি পাহাড় দেখেছো বা তুমি নদী দেখেছো, এরকম কথা যখন ওকে জাস্ট বোঝানোর জন্য বা ও কতটা বিষয়টা সম্পর্কে জানে সেটা জানার জন্য যখন জিজ্ঞেস করতো, মেয়েটা না সেভাবে কিছু বলতে পারতো না। এবং মেয়েটা একদিন বলেও ফেলে ফিসফিস করে যে ও বাড়ি আর স্কুল ছাড়া ও কোনো কিছু কোনো জায়গায় কোনো দিন যায়ও নি এবং কোনো কিছু চেনেও না। ইভেন ওর নিজের মামাবাড়ি বলুন, সেখানে ওর দিদা দাদু থাকে বা ওর মাসি হোক বা কোনো জায়গায় কোনো দিন নাকি যায়নি। এবার প্রথম যখন এই কথাটা সঞ্জয় শোনে, ওর না ভারী অবাক লাগে যে একটা মেয়ে, মানে খুব ছোট নয় যে ওর স্মৃতিতে থাকবে না, মানে তখন ও 6 থেকে 7-এ উঠেছে, তো সেই মেয়েটা কোথাও যায়নি কখনো, নদী দেখেনি বলছে, কিছু দেখেনি, কোনো আত্মীয় স্বজনের বাড়ি যায়নি, শুধু বাড়ি আর স্কুল ছাড়া কিছু চেনে না। ওকে স্কুলে দিয়ে আসে ওর মা বা ঠাকুমা, নিয়ে আসে ওর মা বা ঠাকুমা, এবং ও একদিন কথায় কথায় ফিসফিস করে এটাও বলে দেয় যে ওর মা ঠাকুমা বলেছে স্কুলে কারোর সাথে কথা না বলতে, এবং ওর টিফিন টাইমে নিজের টিফিনটা চুপচাপ খায় এবং খেয়ে দে ও নয় বই পড়ে, না হলেও চুপচাপ বসে থাকে। ওর কোনো বন্ধু নেই, ও কারোর সাথে কথা বলে না, কোনো বন্ধু বান্ধব মানে বন্ধু আর কি ওর সাথে কথা বলতে এলে ওর তাদের সাথেও ঠিকঠাক কথা বলে না। ফলে বন্ধুর ব্যাপারটা তো দুদিক থেকেই হয়, তো ওর সেরকম কোনো বন্ধু হয়ইনি, অথচ ওর ক্লাস 7-এ পড়ে ওই স্কুলে। এবার মানে ওটা না মানে একটুখানি অবাক লাগে, মানে সঞ্জয় তো অনেক আগে থেকে টিউশন পড়ায়, ও নিজেও ওর স্কুল জীবন কাটিয়েছে, ফলে এইরকম কোনো কিছু এর আগে কোনোদিনও শোনেনি বা দেখেও নি যে এতটা কনজার্ভ করে কেউ, মানে কনজারভেটিভ হয়ে কেউ কাউকে মানুষ করতে পারে। যাই হোক, ও আর বিশেষ মাথা ঘামায়নি, কিন্তু ওর মনে হতো যে ফ্যামিলিটার মধ্যে একটা কিছু গন্ডগোল আছে। এবার একদিনের ঘটনা, যেদিন ও মানে বুঝতে পারে যে শুধুমাত্র গন্ডগোলই যে ফ্যামিলিটা নেই, কিছু একটা সিরিয়াস ব্যাপার যে চলছে, সেটা ওই সঞ্জয় আর কি বুঝতে পারে। তো ঘটনাটা যেটা ঘটে সেই সময়টা ছিল শীতকাল। তো শীতকাল, ভালোই ঠান্ডা পড়েছে এবং সেদিনও 7টা সাড়ে 7টা নাগাদ পড়াতে ঢুকেছে, এবং ও মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা পড়াতো। এবার পড়াতে ঢুকেছে, তো পড়াতে যে ঘরটা আর কি বাইরের দিকের একটা ঘর খোলা থাকতো, তো সেই ঘরেই মেয়েটা থাকতো। এবার সেদিন ঢুকেছে, তো দেখছে মেয়েটা তখনও আসেনি, তো দরজাটা মানে ওর ঠাকুমা এসে খুলে দিয়েছে, এবং যখন ঠাকুমা এসে দরজাটা খোলেও মুখটা কীরকম থমথমে হয়ে আছে, মানে কোনোদিনও ওই একটা দেখে হাসি বা একটা কথা বলা কেমন আছো বা কি, কিচ্ছু বলতো না, যা দরজাটা খুলে দিত ও এসে বসতো, মেয়েটা আগে থেকেই বেশিরভাগ সময় এসে বসে থাকতো, পড়াতো, সঞ্জয় ওই দরজা দিয়ে আবার বেরিয়ে চলে যেত, এরকম। এবারে কি হলো, সেদিন দেখছে মেয়েটা বসে আছে কিন্তু মেয়েটা আসছে না। এবার মানে সঞ্জয় এসে বসে থাকবে আর মেয়েটা আসবে না, মানে প্রথম কথা হচ্ছে 90% ক্ষেত্রে মেয়েটা আগে থেকেই পড়ানোর দিন বসে থাকে। এবার 5 মিনিট ওয়েট করেছে, 10 মিনিট ওয়েট করছে, দেখছে মেয়েটা আর আসছে না। আর ওদের সাথে মানে ওই যে বললাম যে ফ্যামিলিতে দুজনই বেশিরভাগ সময় থাকতো, ওর মা ঠাকুমা, ফলে কারোর সাথেও সেরকম কথাও হয় না, কেউ ওর সাথে ঠিকমতো কথাও বলে না। ওই মাঝখানে একবার ওকে কখনো একটু স্ন্যাক্স কিছু দেয়, কোনো কোনো দিন দেয়, কোনো কোনো দিন দেয় না, চাটা হয়তো মোটামুটি রোজই দেয়, এবার দিয়ে চলে যায়। এবার ও ভাবছে যে কী রে বাবা, 10 মিনিট হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে, মেয়েটা তো আসছে না, তো ওর নাম ধরে ডাকছে, বাইরে ওই ঘরটা থেকেই নাম ধরে ডাকছে। এবার ওর ঠাকুমা তখন মানে একদম কর্কশ কণ্ঠে, খুব বিরক্ত হলে মানুষ যেরকম হয় আর কি, এবং চোখে মুখে একটা বিরক্তি রাগের একটা ছাপ, এসে বলে গেল যে ওর একটু দেরি হবে, আপনি ওর খাতায় অঙ্ক বা পড়া যদি কিছু লেখার থাকে সেগুলো লিখুন, ও আসবে, আজকে একটুখানি কম সময় পড়বে, ওর একটু সময় লাগবে। এবার বলেই জাস্ট চলে গেল। এবার সঞ্জয় খুব অবাক লাগছে যে আচ্ছা ঠিক আছে, হতেই পারে, মানে মেয়েটাকে রোজ পড়ে, কোনোদিন বাদ নেই আর কি, মানে ওকে সপ্তাহে 4 দিন পড়ায়, সেই 4 থেকে 5 দিন ওকে রোজই আসতে, মানে কোনোদিন এরকম যায় না যে আসতে হবে না বললো বা মানে দরকার নেই আসার, ওরা কোথাও যাচ্ছে, এরকম কিচ্ছু ঘটনা নয়। আর তার আগে যে পুজোর যে সময়টা গেছে, সেই পুজোর সময়টাও কিন্তু ওকে রোজই আসতে হয়েছে পড়াতে, যেহেতু টাকা একটু বেশি দিত,
ফলে ও আর মুখের উপরে না বলতে পারেনি, কিন্তু ওই দুপুরবেলাটা এসে ওকে 1 ঘন্টা করে পড়িয়ে যেত। এবার এটা ওর মাঝে মধ্যে খুব অড লাগতো যে পুজো আর্চার সময় মেয়েটাকে রোজ আমি পড়াতে যাই, মানে ওরকম সপ্তাহে 4 দিন, অষ্টমী নবমীর দিনও মেয়েটাকে পড়াতে বসাতে হয়, মানে এটা একটু কোয়াইট আনকমন আর কি। কিন্তু ওই যে ওর যেহেতু সঞ্জয় টাকাটা খুব প্রয়োজন ছিল এবং এই টিউশন থেকে প্রায় ও 2টো বাড়িতে যেরকম পড়িয়ে টাকা হয় সেই টাকাটাও একবারে এই বাড়ি থেকেও পায়, তো সেই জন্য টাকার কথা চিন্তা করে ও আর কিছু বলতো না। এবার ওর ভাবতে যাচ্ছে মেয়েটা যদি শরীর খারাপ থাকে, মনে মনে আর কেউ ভাবছে যে কী হতো আমি একটা দিন আজকে আসতাম না পড়াতে, অন্য দিন চলে আসতাম, ভাবছি দূর আমারও তো সময়টা নষ্ট হচ্ছে। এবার যাই হোক, ও ওখানে ওয়েট করছে, ওর খাতায় কিছু অঙ্ক টঙ্ক কিছু একটা লিখছে। এবার কিছুক্ষণ পরে দেখছে মেয়েটাকে, মানে ওর মা এবং ওর ঠাকুমা দুজনে মিলেই আর কি ঘরে দিয়ে গেল, দিয়ে জাস্ট চলে গেল। এবার মেয়েটা পুরো একদম প্রচণ্ড আর কি দেখে বোঝা যাচ্ছে মেয়েটার শরীরটা ঠিক ভালো নেই, বা ও একটা কিছু দেখে খুব ভয় পেয়েছে বা খুব ট্রমার মধ্যে আছে, এইরকম একটা কিছুকে দেখে মনে হচ্ছে। এবং সঞ্জয় যখন ওর ছাত্রীকে দেখে তখন ও বুঝতে পারে যে ডেফিনেটলি মেয়েটার শরীর খারাপ। তো মেয়েটাকে বলছে তোমার কি শরীর খারাপ, তাহলে তুমি একটা কাজ করো, আমি তোমাকে এখানে কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তুমি পারলে করো, না পারলে করো না, আমাকে ফোন করতে বলে আমি না হয় তোমার শরীর ঠিক হলে তারপরে পড়াতে পারবে, এমনিতেও তোমার শরীর ভালো নেই, তুমি কি পড়বে, তোমার তো মনটাই তো তুমি দিতে পারবে না। তো মেয়েটা তখন আকার ইঙ্গিতে হাত ফাত দেখিয়ে বোঝায় যে ও ঠিক আছে, এবং বুঝতে পারছে যে ওই ঘরের বাইরে আর যে ঘরটা রয়েছে সেখানে মানে দরজাটা পর্দা দেওয়া রয়েছে, পর্দাটা পুরো ওপর থেকে নিচ অব্দি, কিন্তু পর্দার পিছনে যে ওর মা ঠাকুমা দাঁড়িয়ে রয়েছে ওদের পায়ের অংশটা দেখা যাচ্ছে। তো সেদিকে তাকিয়ে কিন্তু মেয়েটা আর কি আকার ইঙ্গিতে বোঝায় যে ও ঠিক আছে। তো এটা সঞ্জয় লক্ষ্য করে, তো ও ভাবলো যে ঠিক আছে। এবার ও তখন মানে ও একা একাই বলছে যে আমি এই অঙ্কটা তোমাকে কালকে করিয়েছিলাম, আমি এই অঙ্কটার এই এই অ্যাপ্লিকেশান আছে, এই ব্যাপার আছে, বিভিন্ন ফর্মুলাগুলো লিখতে থাকে, এবং মেয়েটাকে বলে যে তোমাকে কিছু বলতে হবে না, তুমি শুধু এগুলো দেখো। অঙ্কগুলো করতে থাকে এবং দেখছে, মানে সঞ্জয় খেয়াল করছে এবং ওই ছাত্রীটিও খেয়াল করছে যে ওই দরজার বাইরে অন্য ঘরে ঢোকার যে দরজাটা রয়েছে সেইখানে দুজনেরই পা দেখা যাচ্ছে, মানে ওর মায়েরও পা দেখা যাচ্ছে, ওর ঠাকুমার পাও দেখা যাচ্ছে। তো বুঝতে পারে যে এরা পাহারা দিচ্ছে। তারপরে ভাবছে যে মেয়ের শরীর খারাপ, মেয়েকে এভাবে পাহারা না দিয়ে মেয়েটাকে তো একটা দিন রেস্ট করতে পারতো, আমাকে এসে আমি না হয় চলে এসেছি ঠিক আছে, আমাকে বলতে পারতো, কিন্তু ওর তারপরে ভাবছে যে পাহারা কেন দিচ্ছে। তো ওর না মানে ও ব্যাপারটাকে না ঠিক মানে মেলাতে পারছে না যে পাহারাটা কেন দিচ্ছে, ও শরীর খারাপ হয়ে যেতে পারে সেই জন্য পাহারা দিচ্ছে, নাকি ও আমাকে কিছু বলতে চাইছে, ও বলতে পারছে না যাতে ও না বলে সেই জন্য পাহারা দিচ্ছে, কিছুই কারণ বুঝতে পারছে না। যাই হোক, তো ওখানে 40 মিনিটটা ওর মা এবং ঠাকুমা দুজনেই কিন্তু দাঁড়িয়েছিল, ঠায় দাঁড়িয়েছিল, মানে তাদেরকে মুখ দেখা যাচ্ছে না, হাত পা দেখা যাচ্ছে না, শুধু ওই পায়ের পাতাটা ওই পর্দাটা একটু মেঝে থেকে যখন উপরে উঠে আছে সেই জায়গাটা থেকে দেখা যাচ্ছে। তো কিছুক্ষণ পরে মানে ও বুঝতে পারছে যে মেয়েটা অঙ্ক করছে বা মেয়েটা কিছু একটা লিখছে, এবং মেয়েটাও বারবার টেরিয়ে টেরিয়ে ওই দরজার নিচের দিকটা দেখছে যে ওর মা ঠাকুমা তখনও দাঁড়িয়ে আছে কি না। তো এর কিছুক্ষণ পরে যখন সঞ্জয়ও বুঝতে পারলো যে ওরা চলে গেছে, ভিতরে ঢুকে গেছে, তখন না মানে মেয়েটার দিকে তাকাচ্ছে, এবং তাকানোর পরেও বুঝতে পারছে সঞ্জয় যে মেয়েটা কীরকম একটা মানে চোখ মুখ আর কি করছে, মানে মনে হচ্ছে যেন একটুখানি রিলিফ পেলো। এবং ও একটা ছোট্ট কাগজ মানে ওর স্যারের আর কি এই সঞ্জয়ের হাতের দিকে এগিয়ে দিল, এবং ইশারায় ওকে মানে মানে কি বলবো, একটা মানুষকে যদি আপনি ইশারা করেন যে কোনো মুখে কথা না বলতে চুপ করে থাকবে, ঠোঁটের উপরে হাত আঙুল রেখে তো আপনি সেভাবেই বোঝাবেন, তো মেয়েটা না মানে ঠিক ওই রকম করে ওই কাগজটা দিয়েছে, এবং দেওয়ার পরে ওরকম ঠোঁটের উপরে আঙুল রেখে ইশারা করছে যে কিছু যেন না বলেও। এবার সঞ্জয় না মানে খুব অবাক লাগে, মানে মেয়েটি খুবই শান্ত শিষ্ট একটি ভালো মেয়ে, সে হঠাৎ করে এরকম মানে লুকিয়ে লুকিয়ে একটা কাগজের টুকরো দিচ্ছে, এটা না মানে ওর খুব অবাক লাগে যে এ আবার কি। এবং ও ব্যাপারটাকে বুঝতে পেরে কাগজের টুকরোটার সাথে সাথে নিয়ে পকেটে ঢুকিয়ে নেয়, এবং ওকে আর ওই বিষয় নিয়ে কিছু বলে না। এবং
ও আর কি বিভিন্ন ওকে আর কি লেখা টেখা দিয়েছে। তো এর কিছুক্ষণের মধ্যে ওকে ওর বাড়ি থেকে আমি বললাম যে চাটা রোজ দিত, কিন্তু চায়ের সাথে মাঝে মধ্যে স্ন্যাক্সও দিত, আবার মাঝে মধ্যে দিত না। তো ওকে একটা ওরকমই চা দিয়ে গেছে ওর ঠাকুমার, আর তার সাথে ওকে ওই সিঙ্গারা দিয়েছে আর মিষ্টি দিয়েছে। এবার সত্যি কথা বলতে যেটা ও লিখেছে ইমেলে, যে ও এই যে ঘুরে ঘুরে টিউশন করাতো, বেশিরভাগ সময় ওর খিদে পেয়ে যেত কিন্তু কিছু খাওয়ার সময় সুযোগ পেত না। মানে একটা স্টুডেন্টকে পড়িয়ে বেরিয়েই হয়তো আর 10 মিনিট সময় রয়েছে, এবার ওই 10 মিনিটের মধ্যে ওকে সাইকেল চালিয়ে অন্য স্টুডেন্টের বাড়ি যেতে হবে। এবার এই 10 মিনিটের মধ্যে ও স্টুডেন্টের বাড়ি যাবে না দাঁড়িয়ে কোথাও খাবে, এটা অনেক দিনই ওর সাথে হতো। তো ওর খুব খিদে ছিল। এবার ওই ঠাকুমা কী করেছে, অন্যান্য সময় কিছুই মানে আর কি ওর সাথে কথা বলে না বা কিছু। এবার ওকে ওটা দিয়েছে, দেওয়ার পরে ওই একটা চৌকি মতো ছিল, সেই চৌকিতে যেখানে মেয়েটা বসতো আর সঞ্জয় বসতো চেয়ারে আলাদা। তো চৌকিতেও ঠাকুমা বসেছে, বসে মেয়েটার মাথায় হাত বুলোচ্ছে, মানে বোঝাচ্ছে যে শরীরটা ভালো নেই, তাই একটু মেয়েটার মাথায় হাত বোলাচ্ছে। এবার তখন ওকে কিছু একটাও লিখতে দিয়েছিল। এবার ওই হাত বোলাতে বোলাতে ওই ঠাকুমা আর কি এই সঞ্জয়কে বলছে যে ওদের কোথাও একটা বেরোতে হবে আধা ঘন্টা পরে। তো তখন ও বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ওকে 10 মিনিটের মধ্যেই ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই, আপনারা বেরোন। এবার 10 মিনিটের মধ্যে ছাড়তে হবে মানে ওকে ওই চা সিঙ্গারা মিষ্টি এগুলো 10 মিনিটের মধ্যে খাওয়া শেষ করতে হবে। আর যেটাও লিখেছে যে ওর খিদে প্রচুর ছিল। এবার ব্যাপার হচ্ছে যে ওই মেয়েটি ছাত্রীটি সে কিন্তু কোনোদিনই মানে কোনো একটা জিনিস হয়তো ওর বাড়ি থেকে খেতে দিল, ও কিন্তু কখনোই সেটার দিকে তাকিয়ে থাকা বা সেটা নিয়ে কোনো কমেন্ট করে এগুলো কোনোদিনই করতো না। কিন্তু সেদিন ওর ঠাকুমা পাশে বসে রয়েছে, কিন্তু তারপরেও ওই ছাত্রীটি মানে সঞ্জয়ের দিকে না অদ্ভুতভাবে তাকিয়ে আছে এবং কোনো ইশারা করছে না, মুখে কিছু বলছে না, হাতের কোনো ভঙ্গি নেই, কিচ্ছু নেই। কিন্তু ওই তাকানো থেকে সঞ্জয় একটা বুঝতে পারছে যে মেয়েটা হয়তো কিছু বলতে চাইছে বা কিছু একটা হয়তো ওকে বোঝাতে চাইছে। কিন্তু যেহেতু একদম ওর পাশে ওর ঠাকুমা বসে রয়েছে এবং মাঝে মধ্যে মাথায় হাত বোলাচ্ছে, তো সেই জন্য মানে ও কিছু না মানে বলতে পারছে না, কিন্তু মনে হচ্ছে না ও অনেক কিছু বলতে চাইছে। এবার মেয়েটা ওইভাবে তাকিয়ে আছে, এবার সঞ্জয় আর কী করবে, ওকে 10 মিনিটের মধ্যে ছাড়তে হবে। তো ওকে বলেছে ঠিক আছে তুমি যতটুকু লিখেছো আমাকে আমি তোমার খাতাটা চেক করে দিচ্ছি। তো ওই খাতা চেক করতে করতে ও খাতা চেক করছে মন দিয়ে, আর ও চা খাচ্ছে, সিঙ্গারা খাচ্ছে, মিষ্টিটা খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে ও খাতাটা চেক করে 10 মিনিটের মধ্যে ওখান থেকে বেরিয়ে যায়। এবার বেরিয়ে যাওয়ার পরে ও তো মনে মনে ভাবছে যে আমাকে মেয়েটা দিলটা কি, আর সেদিন বলেছিলাম যে একটুখানি ওর দেরি হয়ে গেছিলো। এবার বাড়িতেও ঢুকতে যাবে ঠিক তার আগ দিয়ে ওর প্রচণ্ড বমি হয়, মানে সাইকেল থামিয়ে ও রাস্তায় বমি করতে হয় ওকে, ওর এত শরীর খারাপ লাগতে থাকে। এবার যেটা সঞ্জয় লিখেছে ইমেলে, যে ওর কিন্তু সিঙ্গারা চপ খাওয়ার প্রচুর অভ্যেস ছিল, ও ছোটোবেলা থেকে প্রচুর সিঙ্গারা চপ খেয়েছে, কোনোদিনই ওর সিঙ্গারা চপ খেয়েছে, চা খেয়েছে, 1 কাপ 2 কাপ 3 কাপ চা খেয়েছে, কিন্তু কোনোদিনও শরীর খারাপ হয়নি। কিন্তু কোনো একটা অজানা কারণবশত ওর সেদিন এত শরীর খারাপ হয়ে যায় যে ও রাস্তায় সাইকেল থামিয়ে ওকে বমি করতে হয়। এবার ও মনে মনে ভাবছে যে মানে জাস্ট বেরিয়ে এসছে, বেরিয়ে আসার পরই না একটা কীরকম ফিলিংস হতে থাকে, এবং ও ভাবে যে কতক্ষণে বাড়ি পৌঁছে দেখবে যে ওই যে একটা কাগজ মেয়েটা দিয়েছিল সেই কাগজে কী লেখা আছে। আর সত্যি কথা বলতে কি ওই যে ছাত্রীটি, সেই ছাত্রীটি খুবই আর কি নিরীহ ভালো একটা মেয়ে। তো কোনো ইয়ার্কি ফাজলামো করে ওকে কোনো কিছু উল্টোপাল্টা লিখে ওকে একটা কোনো কাগজ দেবে এরকম একদমই নয়। আর মেয়েটির সেদিন যথেষ্ট শরীর খারাপ ছিল। এবার ও ভাবছে যে বাড়িতে গিয়েই খুলবো, রাস্তার মাঝখানে আর খুলবো না, কিন্তু তখন থেকে ওর আর কি অস্বস্তিটা হচ্ছে। এবং বাড়ি ঢোকার ঠিক কিছুক্ষণ আগে ওর প্রচণ্ড বমি হয়। যাই হোক, বমি হয়েছে, ওর বমি টমি করে ও বাকি আর সাইকেলটা কোনো রকমে চালিয়ে ও ঘরে ঢুকে হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে ও বাড়িতে বলে যে আমি আর আজ খাবো না, আমার ঠিক ভালো লাগছে না, আমি স্টুডেন্টের বাড়িতে অনেক কিছু খেয়েছি। এই বলে ও ওর একটা ছোট্ট ঘর ছিল স্টাডি রুম, তো সেখানে ও শুতো। তো সেখানে ও ঢুকে সাথে সাথে ও পকেট থেকে কাগজটা বের করে। মানে ওর তো মাথার মধ্যে ওটা চলছে যে মেয়েটা কী এমন কথা যেটা ও আমাকে বলতে পারলো না, আমাকে লিখেছে। তো ও ওটা খোলে এবং খুলে দেখে ওখানে লেখা রয়েছে
যে স্যার আপনাকে আজ যদি কিছু খেতে দেয় আপনি খাবেন না, আপনাকে যদি আজকে কিছু খেতে দেয় তাহলে আপনি খাবেন না, বলে শুধু এইটুকুই লেখা। এবার ও না মানে ওই জিনিসটা পড়ে ও হতভম্ব হয়ে যায়। মানে ওর মানে ভাবছে যেটা কি দেখলাম আমি, এটা কেন এটা লিখেছে, এবং তার সাথে সাথে ওর নিজের উপরেও খুব রাগ ধরে যে এটা ছোট্ট কাগজের একটা টুকরো, এটা আমি ওইখানে মেয়েটা যখন আমাকে দিল সেই সময় কিন্তু মানে ও দেখেছিল যে পর্দার ওপারে কেউ নেই, তো ভাবছে যে আমি এইটা একটুখানি তখন খুলে দেখলাম না। কিন্তু এবার তারপরে ভাবছে যে ওটা লিখলো কেন। এবার দেখুন, একটা অনেক সময় হয় যেটা খুবই নিম্নরুচির কাজ, যেটা হয়তো মানে কেউ খুব একটা করেও না বা আগেও হয়তো করতো না, সেটা হচ্ছে একটা হতে পারে যে ওকে কোনো বাসি সিঙ্গারা বা বাসি মিষ্টি দেওয়া হলো, যেটা হয়তো অতটা ভালো নেই, ফ্রেশ নেই। এবার ভাবছে যে 8-9 মাস পড়াচ্ছে মেয়েটাকে, কখনো এরকম হয়নি যে ওকে কোনো এমন খাবার দিয়েছে যেটা খেয়ে এসে অসুস্থ হয়ে পড়েছে, বা বাসি খাবার বা পচা গন্ধ বেরিয়ে গেছে, এরকম কিছু হয়। আর এরকমগুলো কেউ অ্যাটলিস্ট করেও না, কেউ কাজের লোককে ওরকম দেয় না। তো ভাবছে যে আমাকে কেন ওরকম দিতে যাবে। এবং খাওয়ার সময় ও দেখেছে জিনিসটা ফ্রেশ ছিল, গরম ছিল সিঙ্গারাটা, তো ও ভাবছে সেটা লিখলো কেন। আর ও নিজের উপরেও তার সাথে সাথে একটা রাগ ওঠে যে আমি এটা আগে কেন দেখলাম না। যাই হোক, কিন্তু এটা নিয়েও সারা রাত মনের মধ্যে চিন্তা করতে থাকে যে মেয়েটা এটা আমাকে কেন লিখে দিল, কি এমন কারণ ছিল, আর কেনই বা আজকে মেয়েটার শরীর খারাপ হয়েছে এবং সেটা নিয়েও ও ঠাকুমা কিছু বললো না, আবার আমাকে পড়াতে আসতেও বাধা দিল না, আমি প্রপার টাইম অবধি পড়ালাম, এটাও ঘটলো কেন। এবার ওই যে আর কি ওর শরীরটা খারাপ হলো, মানে সারা রাত তো কিচ্ছু খেতে পারলো না, শরীরটা ওরকমই গা গোলাচ্ছে, বমি বমি ভাব। সকালেও দেখা মানে ও ভেবেছিল যে সকালবেলা উঠেও ফ্রেশ হয়ে যাবে, একদম ঠিকঠাক থাকবে, কিন্তু ঘটনাচক্রে দেখা গেল সকালবেলাও কিন্তু ওর অবস্থার কোনো উন্নতি হলো না। ও সকালবেলা উঠে জলখাবার ওর মা রুটি তরকারি করে দিয়েছিল, রুটি তরকারিটা খায়, খেয়ে পড়াতে বেরোবে আর কি, সঙ্গে সঙ্গে তো আবার ওর বমি হয়ে যায়। এবার ওর মা তখন ওকে বলছে যে তোর কি হয়েছে বলতো, তুই কালকে কিছু খেলি না, আজকে এরকম, তাহলে একটুখানি ওষুধের দোকান থেকে ওষুধ টষুধ কিনে তোদের তো পেট খারাপ হয়েছে। এবার অদ্ভুত বিষয় হচ্ছে যে দেখুন, কোনো একটা খাবার খেয়ে অনেক সময় রিয়াকশান হয়, হয় না তা নয়, হয়তো জিনিসটা মানে বাজে ছিল না, কিন্তু অনেক সময় অনেক কিছু স্যুট করে না। কিন্তু সেই দিন থেকে বা বলা যেতে পারে সেই রাত থেকে সঞ্জয়ের সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটা শুরু হয়। সেটা হচ্ছে যে ও রাতের বেলা মানে মাঝে মধ্যেই তীব্র আষ্টে গন্ধে ওর ঘুম ভেঙে যাচ্ছিল। তীব্র গন্ধ মানে মনে হচ্ছে যেন কেউ কিলো কিলো মাছ বা পচা মাছ ওর ঘরের মধ্যে কেউ রেখে দিয়েছে, এবং সেটা একবারও গন্ধটা পেলো, প্রচণ্ড খারাপ লাগলো, আবার কিছুক্ষণ পরে হয়তো গন্ধটা চলে গেল, তার আবার কিছুক্ষণ পরে আবার গন্ধটা এলো, এইরকম করে করে বারবার হচ্ছে। এবার ও না বুঝতে পারছে না যে ব্যাপারটা হচ্ছেটা কি, সেটা কিন্তু প্রথম দিকেও ব্যাপারটা বোঝে না। এবার তার পরের দিন ওই মেয়েটার বাড়ি থেকে ফোন করে, এবং প্রথমবারের জন্য সেদিন ওর পড়াতে যাওয়ার কথা ছিল, মানে যাকে ও পুজোর সময় অষ্টমীর দিনও পড়াতে হয়েছে যাকে, সেই প্রথম একদিন মেয়েটার বাড়ি থেকে বলে যে আজকে আমরা তো বাড়িতে নেই, তো তুমি কালকে এসো পড়াতে। তো ও বলে ঠিক আছে, এই ভিতর শরীরটা ভালো ছিল, তখন অবধি কিন্তু ব্যাপারটা বুঝতেই পারেনি যে ব্যাপারটা ওর সাথে কী হতে চলেছে বা কী ঘটনাটা অ্যাকচুয়ালি ওর সাথে ঘটেছে, সেটাও বুঝেইনি তখন অবধি। যাই হোক, তো ও ব্যাপারটাকে আর অতটা মাথা ঘামায় না, এবং ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খায়, এবং সেই ওষুধটা খাওয়ার পরে একটু ওর উন্নতি হয়, মানে ওই যে খেতে খুব একটা পারছিল না, একদম অল্প 2 চামচ ভাত খাচ্ছে, কিন্তু ওই বমিটা হয়ে যাচ্ছিল না, এটাই যা। সেদিনও রাতের বেলা ও শুয়েছে, এবং প্রত্যেকটা মুহূর্তে মানে প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর ওর ঘুম ভেঙে যায়, মানে চোখে প্রচণ্ড ঘুম, সারাদিন কলেজ করেছে, টিউশন পড়িয়েছে, খুবই ক্লান্ত, কিন্তু ওই মনে হচ্ছে কেউ একজন বা কিছু একটা ও মানে মানে এত পরিমাণ মাছ বা আষ্টে তীব্র গন্ধ, মনে হচ্ছে যেন মানে মাছের আড়তের মধ্যেও শুয়ে আছে, এই রকম গন্ধ। এবং কিছুক্ষণ পরে গন্ধটা আবার আপনা আপনিই চলে যাচ্ছে, আবার ও ঘুমিয়ে পড়ছে, আবার হয়তো 1 ঘন্টা পর কি 1.5 ঘন্টা পর আবার সেম জিনিসটা হচ্ছে না, ভীষণ মানে বিরক্ত লাগে। এবং সকালবেলা ও খুব ভোর ভোর উঠে পড়েছে, এবং উঠে পড়ে মানে সঞ্জয়ের বাড়িতে বলছে যে আচ্ছা তোমরা কেউ ঘরে কি কেউ মাছ রেখেছো,
তখন বলছে না, ঘরে মাছ তো নেই, মাছ তো ঘরেই নেই, মানে বাড়িতে আসেই নি। এবার ও জানে বাড়িতে মাছ এলেও এরকম বিদঘুটে গন্ধ কখনোই বেরোয় না, ফলে ও বুঝতে পারছে না যে ব্যাপারটা হচ্ছেটা কি। তো এরপরে যেটা হলো সেটা হচ্ছে, পরের দিনও গেল, পড়াতে গেছে, বা ওর শরীরটা ভালো নেই, মুডটাও ঠিক নেই, এবং ও মনে মনে চিন্তা করছে যে মেয়েটাকে জিজ্ঞেস করবে আজকে, মানে ইশারাতে হোক, মানে ভাবে ভাবে হোক, মেয়েটাকে জিজ্ঞেস করবে যে মেয়েটা কেন এটা লিখেছিল। এবার অদ্ভুত বিষয় হচ্ছে, সেদিন একটা মানে অন্যরকমই পরিবেশ মেয়েটার বাড়িতে গিয়ে দেখছে মেয়েটার বাবা বাড়িতে রয়েছে, এবং ওদের বাড়িটা না খুব চওড়া বাড়ি ছিল, একতলা বাড়ি কিন্তু খুব চওড়া। তোর বাবা হয়তো মানে ও সঞ্জয় কী করতো, মানে জাস্ট ঢুকে গেট দিয়ে ঢুকে একটা সামনে ঘর ছিল, সেই ঘরে পড়াতো, আর পরপর তারপরে পরবর্তী ঘরগুলো রয়েছে। এবার যখন থেকে সঞ্জয় ঢুকেছে ও শুনতে পাচ্ছে মেয়েটার বাবা খুব চিৎকার চেঁচামেচি করছে। মানে কিছু একটা বিষয় নেই, মানে অন্য কারোর গলা আর পাওয়া যাচ্ছে না, মানে মেয়েটার মা বা মেয়েটার ঠাকুমা কারোর গলা পাওয়া যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছে, এবং কি বলছে মাঝে মধ্যে বোঝাও যাচ্ছে না, আবার মাঝে মধ্যে টুকটাক কথাবার্তা বোঝা যাচ্ছে। আর এদিকে মেয়েটা পুরো কাঁদো কাঁদো অবস্থায় রয়েছে। যাই হোক, এবার ওই বাড়ির পরিস্থিতি দেখে সঞ্জয় ভাবছে যে মেয়েটাকে কি জিজ্ঞেস করবে, আজকে কেউ নেই ও আশেপাশে, মানে মাঝে মধ্যে ওর মা ঠাকুমা ঘুরঘুর করে, ওই পর্দার সামনে এসে দাঁড়িয়ে থাকে, ও দেখতে পায়। তো কোনো রকমে আর কি মেয়েটাকে আস্তে করে বলছে, মানে সঞ্জয় আর কি বলেছে যে সেদিন তুমি ওটা লিখেছিলে কেন, সেদিন তুমি আমাকে ওই কথাটা লিখেছিলে কেন যে কিছু না খেতে। তো মেয়েটা না কোনো প্রশ্নের উত্তর দেয় না, মেয়েটা নিজের মনে মানে যা শুনলো, ওর দিকে তাকালো, শুনলো, কিন্তু মেয়েটা কোনো প্রশ্নের কোনো উত্তর দেয় না, নিজের মতো লেখা লিখছে। এবার সঞ্জয় ভাবছে এ আবার কি, মেয়েটা কোনো রেসপন্স করলো না। তো কিছুক্ষণ পরে মানে ওদিকে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে, মানে ওর বাবা একাই চিৎকার চেঁচামেচি করছে, এবং ঘরে থেকে বিভিন্ন রকমের জিনিসপত্র ফেলার আওয়াজ আসছে, মানে কেউ যদি বিক্ষিপ্তভাবে জিনিসপত্র ছোড়াছুড়ি করে যেরকম একটা আওয়াজ হবে সেরকম একটা আওয়াজ আসছে। এবার সঞ্জয় তো মাঝে মধ্যে একটু ভয়ও পেয়ে যাচ্ছে যে কি ফ্যামিলি রে বাবা, কি হচ্ছে, মারপিট হচ্ছে পিছনে না কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। এর মধ্যে আবার ওকে এসে মেয়েটার মা ওই চা আর ওই কিছু নিমকি টাইপের ভাজা দিয়ে গেছে। এবার ওর তো ভয় লাগছে খেতে, এবার মানে যা দিয়েই চলে গেছে, মানে ও যে বলবে যে না আমার শরীরটা ভালো নেই, আমি আজকে চা বা নিমকি খাবো না, সেই বলার সময়টুকু অবধি দেয়নি, জাস্ট রেখে চলে গেছে। আর এত পিছনের দিকে চেঁচামেচি হচ্ছে, মানে সঞ্জয় একটু ঘাবড়েই গেছে, মানে ও যে আবার ডেকে ওনাকে বলবে যে আমি খাবো না, সেটা আর সুযোগটা পায়নি। যাই হোক, তো সঞ্জয় তো মনে মনে ভাবছে যে মেয়েটা কিছু বলছে না কেন। তো কিছুক্ষণ পরে মেয়েটা বলছে যে স্যার আপনি 1 কাপ জলে একটু সামান্য একটু কর্পূর আর তুলসী পাতা দিয়ে খেয়ে নেবেন, বলে না মানে মেয়েটা জাস্ট ওটুকু বলেছে, বলে আবার পুরো খাতার দিকে মাথাটা নিচু করে লেখা শুরু করেছে। এবার ওর না ভীষণ অবাক লাগে যে কি ফ্যামিলি রে বাবা, মানে একটা মেয়ে সে তার মানে গৃহশিক্ষকের সাথে একটা সাধারণ কথা বলতে পারে না, আর মেয়েটাকে কারোর সাথে মিশতে দেয় না, বাইরের কারোর সাথে মিশতে দেয় না, কোথাও যেতে দেয় না, সেটা মানলাম, ঠিক আছে, সেফটি ইস্যুর জন্য অনেক বাড়িতেই মেয়েদেরকে একটু আর কি দেখে শুনে রাখে, সেটা খুবই স্বাভাবিক, সেটা খুবই ভালো জিনিস। কিন্তু এটা তো অস্বাভাবিক, মানে আমি একটা টিচার, ও আমাকে একটা কথা বলার জন্য কাগজ দিচ্ছে, আমি একটা ওকে প্রশ্ন করলাম, ও ঠিকমতো উত্তর দিল না, ও এরকম করছে কেন। এবং সেই সময় সেদিন ওদের বাড়ি থেকে অদ্ভুত রকমের সেই যে পচা আষ্টে গন্ধটা, যেটা সঞ্জয় নিজের বাড়িতে গত 3 দিন ধরে পাচ্ছে রাতের বেলা, সেই গন্ধটা ওই মেয়েটার বাড়ির ওই ঘরে অন্যান্য ঘরগুলো থেকে মনে হচ্ছে যেন ছাপিয়ে ওই ঘরের মধ্যে যেখানে ওকে আর কি পড়াচ্ছে সেখানে আর কি ঢুকছে। এবং এত বিদঘুটে সেই গন্ধ না সহ্য করা যায় না। এবার সঞ্জয় না মানে একটু অবাক লাগে, মানে ওর খুব বিরক্ত লাগছে এবার। তো মেয়েটাকে বলছে যে তুমি এই বাজে গন্ধ পাচ্ছ। মেয়েটা শুধু না বাচক একটা মাথাটা নাড়ে, মানে ও কোনো গন্ধ পাচ্ছে না। এবার অবস্থা এতটাই বাজে যে ওখানে মানে বাড়িতে যেটা হচ্ছিল হয় ওর যে ও শুয়ে থাকে, ওর ওই তীব্র গন্ধে ঘুমটা ভেঙে যায়, মিনিট 3-4 মধ্যে গন্ধটা চলে যায়। কিন্তু এদের বাড়িতে এসে আজকে দেখছে ওই গন্ধ আর যাচ্ছে না, মানে সে গন্ধ তো গন্ধই, মানে পড়াতে বসে মানে ও বসে থাকতে পারছে না, এত গন্ধ বেরোচ্ছে।
এবং মাঝে মধ্যে গন্ধটা বাড়ছে, আবার একটু কমছে, আবার বাড়ছে, এরকম। ভাবছে যে আমি এভাবে পড়াবো কী করে মেয়েটাকে। এবার ওই খাবারগুলো দিয়ে গেছে, ও তো খাবেই না, এমনিতেও শরীর ভালো নেই। এবং ওকে মেয়েটা বলছে যে একটা জলের মধ্যে একটু কর্পূরা তুলসী পাতা ফেলে খেতে। এইবারে না ওখানে বসে বসেই ও সেই লোকটার কথাটা মনে পড়ে। মানে ওই মেয়েটাদের পাশের বাড়িতে বললাম যে একটা লোক থাকতো, মানে একটা ফ্যামিলি থাকতো, তো সেই বাড়ির লোকটার ও যেখানে গল্প করে বন্ধুদের সাথে, একটা ক্লাব আছে, তার পাশে একটা মুদির দোকান আছে। এবার ও ভাবছে যে লোকটাকে বহু মাস আগে যখন ও সবে সবে আর কি পড়াতে ঢুকেছে জিজ্ঞেস করেছিল। তো ভাবছে যে সেদিনকে তো লোকটাকে আমি কিছু জিজ্ঞেসও করলাম না, কিছু বললামও না, এটা আবার কি। এবং তখন ওর এত শরীর খারাপ লাগা শুরু হয়েছে, ওর যাই হোক কোনো রকমে পড়ানো শেষ করে ও বেরিয়ে যায়। এবং বেরিয়ে গিয়ে সোজা ও বাড়ি না গিয়ে ওই ক্লাবের ওখানে যায়, যেখানে ওর বন্ধু বান্ধবরা আড্ডা মারতো। এবং সেখানে গিয়ে মানে লোকটার তো মুদিখানার দোকান, মাঝে মানে বেশিরভাগ সময় দোকানে ভিড় থাকতো। এবার ও ওয়েট করছিল সঞ্জয় যে ওটা দেখার জন্য যে কখন লোকটা একটু খালি হবে, কারণ আগের দিন ও লোকটার সাথে ইচ্ছে করে আর কথাবার্তা বাড়ায়নি, কথা বলতে চায়নি এই বিষয় নিয়ে। তো এবার ও ভাবছে যে না, আজকে লোকটাকে আমাকে জিজ্ঞেস করতে হবে যে লোকটা কেন এই কথাটা বলেছিল, কিছু কি জানে লোকটা। এবং ওর ওই সেই দিনের পর থেকে ওর শরীর ভীষণ খারাপ, মানে ওষুধ খেয়ে হয়তো সেই বমির প্রাবল্যটা কমেছে, কিন্তু কিছু খেতে পারছে না, খুব অস্বস্তি লাগছে, মাঝে মধ্যে মাথা ঘোরাচ্ছে। আর একটা যেটা ওর সমস্যা শুরু হয়েছে, যেটা ও ইমেলে মেনশন করেছিল, যে ওর না হঠাৎ করেই খুব হেয়ার ফল হওয়া শুরু হলো। দেখুন, ছেলেদের এমনিতেও ছেলেদের ছোট চুল থাকে, সেই অর্থে মেয়েদের যেরকম হেয়ার ফল হয় সেরকম সেই টাইপের হেয়ার ফল কিন্তু ছেলেদের কখনোই হয় না। কিন্তু ও খেয়াল করেছে ওই বিগত 3 দিন ধরে ওর খুব মানে হেয়ার ফল হচ্ছে, যেটার কোনো কারণ নেই, আর এরকম এর আগে ওর কখনো হয়ও নি। যাই হোক, তো ওয়েট করছে, দেখছে দোকানে কখনো না কখনো একটা হোক দুটো হোক লোক থাকছেই। একটু যখন ফাঁকা হয়েছে, যখন দেখছে কোনো লোক নেই, সঙ্গে সঙ্গে সঞ্জয় কী করেছে, ক্লাব থেকে বেরিয়ে দোকানের কাছে গেছে। এবার গিয়ে না মানে ও দেখছে লোকটা দোকানে কাজ করছে, তো বলছে যে দাদা শুনছেন। তো তখন লোকটা বলছে ও তুমি, বলো। এবার সঞ্জয় তখন মন মানসিকতা এতটাই বিগড়ে গেছে যে মানে ও ভাবতে পারছে না যে কী ঘটনা ঘটছে অ্যাকচুয়ালি ওর সাথে। তোকে বলছে যে আচ্ছা দাদা, সেদিন আপনাকে একটা কথা বলি, সেদিন আপনি আমাকে বললেন যে আমি যে বাড়িটায় পড়াতে যাই সেই বাড়িটা খুব একটা ভালো না, ফ্যামিলি ভালো না, আপনি যদি একটু আমাকে ডিটেলসে বলেন কেন বলেছিলেন সে কথাটা। তো হঠাৎ করে ওই লোকটা বলছে কেন তুমি ঠিক আছো তো, নাকি তোমার শরীর টরীর খারাপ। তখন বলছে হ্যাঁ একটু শরীর খারাপ আছে, আমার একটু মানে হজমের অসুবিধে হচ্ছে। আপনি আমার কথা শুনুন, আপনি বলুন কেন বলেছিলেন। তখন বলছে যে আরে বলো না, ওই ফ্যামিলিটাকে আমি এই কারণেই খারাপ বলছি, কারণ আমরা তো বহুদিন থেকে ওই বাড়ির পাশে আমাদের বাড়ি, এই বাড়ির যে আর কি লোক আর কি, যে লোকটা আর কি মেনলি লোকটি এবং তার মা দুজনেই মানে প্রচুর আর কি তাদের একটা সময় ওরা খুব মানে পাড়ার লোককে অনেক বড় বড় কথা বলতো, অনেক কিছু আর কি খুব খরচাপাতি করতো। তো ওরা মানে যেটুকু আর কি পাড়ার লোক হিসেবে ওরা বুঝতে পেরেছে যে ওরা বড়লোক হওয়ার জন্য, মানে ওদের কাছে যদি প্রচুর প্রচুর টাকা আসে সেই জন্য নাকি ওরা বাড়িতে বিভিন্ন পীর ডেকে, মানে পীর বাবাকেদের ডেকে বিভিন্ন রকমের আর কি ক্রিয়া আদি করাতো, শুধুমাত্র পয়সা বড়লোক হওয়ার জন্য। এবং প্রথম দিকে নাকি ওই যে বউটি, ওই বাচ্চাটির যে মা, সে প্রতিবাদ করতো, কিন্তু তার কথা কেউ শুনতো না। তারপরে বেশি প্রতিবাদ করলে তাকেও খুব ধমকানো হতো, ঝগড়াঝাটি এসব অশান্তি হতো। তারপর থেকে বউটিও চুপ করে গেছে। এবং এখন ওরা নাকি ওই মেয়েকেও এখন এই সমস্ত ক্রিয়া আদির মধ্যে মেয়েকেও আর কি নিয়ে নিয়েছে। এবং ওরা সবাই মিলে এখন এই সমস্ত পীর, ওদের একটা পীর ধরা আছে, সেই পীর বাবা নাকি মাঝে মধ্যেই বাড়িতে আসে এবং বিভিন্ন রকমের জিনিসপত্র করে। এবং ওদের বাড়িতে কোনো কেউ এলেও তাদেরকেও নাকি বিভিন্ন রকমের জিনিসপত্র খাইয়ে দেওয়া হয়, এটা করা হয় ওটা করা হয়, এরকম নাকি হয়। কিন্তু মেয়েটির মা নাকি এগুলোর একদমই এগেইনস্টে, কিন্তু যেহেতু ওনার কোনো ক্ষমতা নেই, উনি পরিবারে একা পড়ে গেছে, তো উনি এগুলো কিছু করে না। মানে এমনিতে ওদের পয়সা ছিল, মানে কিন্তু ওদের আকাঙ্ক্ষা হচ্ছে আরও আরও টাকা আসবে, তো সেই জন্য নাকি ওরা এগুলো করে। এবং এই জিনিস শুধুমাত্র নিজেরা নিজেদের মধ্যে করে তা নয়, ওই মেয়েটিকে এর আগে দুটো টিচার পড়াতে আসতো, তাদেরকেও নাকি এই জিনিস মানে তাদের অজান্তে তাদেরকে বিভিন্ন কিছু খাইয়ে ঠাইয়ে এমন কিছু করেছে, পরে তারা জানতে পারে এবং পেরে তারা কিন্তু পড়ানো ছেড়ে দেয়। এবার এইসব শুনে তো ও মানে অবাক হয়ে গেছে, এবং ও আর বলেনি যে ওকেও ওরকম খাইয়েছে এবং শরীর খারাপ।
তো সঙ্গে সঙ্গে ও বাড়ি যায়, সত্যি সত্যি ওই কর্পূর একটু সামান্য কিনা তুলসী পাতা নিয়ে ও জলটা খায়, এবং অদ্ভুতভাবে সেদিন থেকেই কিন্তু ওর ওই বাজে আষ্টে গন্ধ পাওয়া, বমি বমি অনেকটা কমে যায়। তারপরে সঞ্জয় ওর মাকে কথাটা বলে, ওর মা সঙ্গে সঙ্গে ওকে একটা ঠাকুর বাড়ি নিয়ে যায় ঝাড়াতে। তো সেখানে ঝাড়িয়ে ঠাড়িয়ে দেয় এবং ওকে বলে যে তুমি যেখানে যাও সেখানে তুমি যেও না, যদি তুমি ভালো চাও তুমি যেও না। তো তারপরে ও মেয়েটার ফাইনাল পরীক্ষা ছিল, তো সেইভাবে তো কিছু একটা পরীক্ষা ছিল, তো ও বলে যে না আমি এক্ষুনি তো ছাড়তে পারবো না। তো ওকে তারপরে ওর বাড়ির লোক অনেক জোর করে যে কেন পড়াবে না, কী বৃত্তান্ত। ও তখন বলে যে আমি একটা চাকরি পেয়ে গেছি, এসব বলে ঠলে কোনো রকমে পড়ানোর বাড়িটাও ছেড়ে দেয়। তো এটাই ছিল সঞ্জয়ের ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটাও লিখেছে সঞ্জয় যে এখন স্টুডেন্টটা দেখে মনে হয় যে ও এখন একটু বড় হয়েছে মেয়েটা, তো এখন আর মনে হয় না সমস্যা আছে বা নেই, সেটাও শিওর নয়, কিন্তু ও ওই পড়ানোটা আর মানে তখনই ছেড়ে দিয়েছিল কয়েক মাসের মধ্যে, আর এখন আর কোনো সমস্যা নেই। তো এটাই ছিল আজকে দুটো ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণ খুব ভালো থাকবেন। ভূত ভগবান চ্যানেল শুনবেন আর একটু বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করুন। নমস্কার।